রাজ্যে বেশ কয়েকটি ইস্যুতে বিরোধীরা সক্রিয় ভূমিকা রয়েছে। বিরোধীরা বলছে রাজনৈতিক মহল ফর্মে ফিরেছে। বিরোধীরা বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত করেছে। একেবারে ছাত্র যুবক প্রত্যেকেই যেন নিজেদের মতন করে শক্তির মহড়া দিচ্ছে। আজও বামপন্থী যুব সংগঠন তাদের যুবতী শাখার উদ্যোগে সেখানে কর্মসূচি সংগঠিত করে বা অন্যান্যরা সেই কর্মসূচি সংগঠিত করেছেন রাজ্যের একাধিক জায়গায়। গত কয়েকদিন ধরে সেই কর্মসূচির নিরিখে বলা যেতে পারে শাসক দলের বিরুদ্ধে সরব বিরোধীরা। আগামী ৩ অক্টোবর সিপিআইএম রাজ্য কমিটির ডাকে সেখানে আগরতলায় প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হবে। আইন শৃঙ্খলা সহ নানা বিষয় সেখানে রয়েছে। মাত্র কয়েকদিন আগে সেখানে কংগ্রেসও যে ইস্যুতে কর্মসূচি করেছে, পরবর্তী যে ইস্যুতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছে মুখ্য সচিবের কাছে দাবি সনদ পৌঁছে দেওয়ার জন্য, সেই কর্মসূচির পর আজ বামপন্থী যুব সংগঠনের কর্মসূচিকেও অন্তত রাজধানীর মানুষ অন্যভাবে দেখেছেন। সেদিক থেকে প্রশ্ন, শাসক দল কি মাঠে নেমে বিরোধীদের বক্তব্যের জবাব দেবে না, নাকি সাংবাদিক সম্মেলন করেই শুধু তাদের বক্তব্য দেবেন? অবশ্যই সেটা সময় বলবে। একেবারে বিভিন্ন সময় যে কথাগুলো বলা হচ্ছে বিরোধীদের তরফে, তা অক্ষরে অক্ষরে জবাব দেওয়ার জন্য সাংবাদিক সম্মেলন বিজেপির নেতৃত্ব করলেও প্রশ্ন উঠছে, কেন একেবারে সাধারণ মানুষ, বিজেপির কার্যকর্তা, কর্মী, সমর্থক প্রত্যেককে নিয়ে মাঠে নেমে জবাবের রাজনীতিতে কেন পিছিয়ে আছে শাসক বিজেপি? রাজনৈতিক মহলে এ নিয়েও জোর আলোচনা চলছে। আর যে কর্মসূচিকে নিয়ে রাজনৈতিক মহলে চর্চা, যে কর্মসূচিকে নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা, এর নিরিখে অনেকেই বলছেন যে হ্যাঁ, বিরোধীরা ছাত্র যুব প্রত্যেককে ময়দানে নামিয়ে ইস্যুভিত্তিক আন্দোলনকে অনেকটাই তেজি করেছে। কারোর দাবি 2018 সালে যখন সিপিআইএম তথা বামেরা ক্ষমতাচ্যুত হয়েছিল, তারপর উপনির্বাচন ছিল, তারপর লোকসভা নির্বাচন ছিল, তারপর ত্রিস্তরে সাধারণ নির্বাচন ছিল, এত সব নির্বাচনে সিপিআইএম যেন আর ঘুরে দাঁড়াতে পারেনি। সেদিক থেকে ধীরে ধীরে সিপিআইএম তাদের মতন করে মাটি খুঁজে পাওয়ার চেষ্টা করছে বলে রাজনৈতিক মহল দাবি করছে। সেদিক থেকে 2023 সালে বিধানসভা নির্বাচনে ফলাফল প্রকাশের পর খুব কম সময়ের মধ্যে যেন মাটি কামড়ে ধরে আছেন বিরোধীরা। শুধু সিপিআইএম কেন, কংগ্রেসও। রাজনৈতিক মহলের মতে এই সময়ের মধ্যে 2028 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে অনেক আগেই ময়দানে নেমে পড়েছেন বিরোধীরা। সেদিক থেকে রাজনৈতিক লড়াই শুধু নয়, রাজনৈতিক ক্ষমতা দেখানোর বিষয়ে শুধু নয়, বলা যেতে পারে ইস্যুকে পুঁজি করে ময়দান কাঁপাচ্ছেন বিরোধীরা। তাহলে কি শাসক শুধু কুশাবা ভবনে বসে একের পর এক মুখপাত্র কিংবা বলা যেতে পারে প্রবক্তাদের দিয়ে সাংবাদিক সম্মেলন করে জবাব সারবেন, নাকি ময়দানে নেমে মানুষকে নিয়ে সাক্ষী থাকবেন জবাবের রাজনীতিতে? এই বিষয়গুলো বোধহয় খুব কম সময়ের মধ্যে জবাব আসবে আশা করা যায়। সেদিক থেকে আমরা অবশ্যই আজকের কর্মসূচি নিরিখে বক্তব্য শুনব। আজকের কর্মসূচি নিরিখে নেতৃত্ব কি বলছেন আমরা একবার শুনব। মহিলা পর্যন্ত সুরক্ষিত নন। এই জায়গায় দাঁড়িয়ে আমার রাজ্য প্রশাসনের কাছে একটা রাজ্যবাসী হিসাবে, একটা মানুষ হিসাবে কিছু চাওয়া আছে। আমি জানি না আমার রাজ্যের পুলিশ প্রশাসন কিংবা আমাদের রাজ্যের বর্তমান সরকার ঠিক কিসের জন্য অপেক্ষা করছেন। তারা কি অপেক্ষা করছেন মণিপুরের মতো এই রাজ্যের মেয়েরা ধর্ষিত হোক? তারা কি অপেক্ষা করছেন সেই পশ্চিমবঙ্গের আরজিকরের মতো সেই চিকিৎসক ডাক্তার মহিলাটা নির্যাতিত হোক? এই রকমের ঘটনার জন্য অপেক্ষা করছেন কিনা? এই রাজ্যের একটার পর একটা ঘটনা আমাদের কাছে মধ্যযুগীয় বর্বরতাকে হার মানাচ্ছে। আর ঠিক সেই সময় আমি বলছি না সমস্ত পুলিশের কথা, আমি বলছি সেই রকমের যারা মেরুদণ্ডহীন, যারা মাতৃগর্ভকে সম্মান করতে জানেন না, যারা নিজের স্ত্রী নিজের বোনকে সম্মান করতে জানেন না, ওই রকমের পুলিশ আমাদের কাছে আমার জিজ্ঞাসা যে আর কত চলবে এইরকম? মহিলারা যখন নির্যাতিত হচ্ছেন, আপনাদের বিভিন্ন জায়গার থানাগুলির মধ্যে যাচ্ছেন, সেখানে আপনারা সেই নির্যাতিতার কথাটুকু শুনছেন না। নির্বিকার ভাবে রক্তচক্ষু দেখিয়ে কিংবা বিভিন্ন মণ্ডলের সঙ্গে সুপারিশ ক্রমে ওই নির্যাতিতাকে সঠিক আইনটুকু দিতে পারছেন না। লজ্জা হয় না আপনাদের যে এই রকমের পুলিশের গর্দে পড়ে আপনারা এই রাজ্যের মেয়েদের সম্মান রক্ষা করতে পারছেন না? আমি জানি এই রকমের অনেক পুলিশ কর্তাবাবুরা আছেন যারা দায়িত্ব নিচ্ছেন সঠিকভাবে, কিন্তু অন্যান্য আধিকারিকদের চাপে পড়ে কিংবা এই প্রশাসনিক যে প্রশাসনটা দুঃশাসনের প্রশাসন, সেই প্রশাসনের চাপে পড়ে কিংবা বিভিন্ন মণ্ডলের দ্বারস্থ হয়ে বাধ্য হয়ে যাচ্ছেন
কিন্তু সম্ভব ছিল সেই মার গর্ভের 10 দিন সেই রকম যন্ত্রণা নিয়ে যে মা আপনাকে জন্ম দিলেন, সেই মার প্রতি কতটা সম্মাননা দেখাচ্ছেন। এই রাজ্যে বাড়ন্ত যে যৌবন নেশায় আসক্ত, যে যৌবন বিভিন্ন রকমের চাঁদা তোলাবাজি করছে, যে যৌবন পুলিশকে তার স্বাধীনতা নিয়ে স্বতন্ত্রতা দিয়ে কাজ করতে দিচ্ছে না, যে যৌবন সম্পূর্ণভাবে ধ্বংসের পথে আক্রান্ত হয়ে গেছে। নমস্কার, কে বলছেন? আমার রাজ্যের প্রশাসন, আমার রাজ্যের সরকার কি তাদের কথা ভাববে না? আপনার শাসনকালে প্রায় 7 বছর, আর 4 মাসের মাথায় তো 7 বছর সম্পূর্ণ হবে। তো সেখানে 7 বছর বাদ দিলাম, গত 6.5 বছরে যে খুন, যতটা খুন হয়েছে, এই খুনগুলো সঠিক একটা বিচার প্রক্রিয়া আপনি জায়গাতে এনে মানুষকে দেখান যে আপনি আইনের শাসন করছেন। আপনি নিজে তো ঠিক নেই, আপনি নিজে যদি ঠিক থাকতেন, আমরা ভাবছিলাম বিপ্লব কুমার দেব ঠিক নেই, এখন তো দেখি যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, বর্তমানে তিনি একটা প্রাক্তন চিকিৎসক, ওই হিসাবে উনি ওনার যে শাসনকালটা উনি আরো ভালো করবেন, এটা আমাদের ধারণা ছিল। কিন্তু না, উনিও দেখি যে ওনার লেগে পাড়া দিয়ে আছেন। স্কুল বাবার যে সঙ্গী বিপ্লব দেব, ওই বিপ্লব দেবের সঙ্গী হিসাবে আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়। আমরা আশা করব আপনিও রাজ্য সরকারের একজন কর্মচারী ছিলেন, এখন প্রাক্তন কর্মচারী, পেনশনভোগী এবং বর্তমান সরকারের ভাতা প্রাপক, মানে আপনি কিন্তু বিধায়ক হিসাবে একটা ভাতা পাচ্ছেন, ডিএম হিসাবে আর একটু বেশি পাচ্ছেন। সুতরাং আপনার তো ইনকামের শেষ নেই। এটা না দেখে আপনি কিভাবে কি করা যায়, কিভাবে মানুষকে সহযোগিতা করা যায়। আমি দেখলাম যে গন্ডাছড়ার যে বাঙালি পরিবারগুলিকে নিয়ে একটা কোথাও বলছেন না। আরে 25 কোটি, 40 কোটি, 5 কোটি, 10 কোটি এগুলি না বলে আপনি তো একজন বাঙালি মুখ্যমন্ত্রী, আপনি গন্ডাছড়ার 150-200 ফ্যামিলির পাশে দাঁড়ান। স্যার, আপনাকে এটাই আমরা অনুরোধ করব। আপনি ওপারে কি হচ্ছে এটা নিয়ে ভাবছেন, এখানে কি হচ্ছে এটা নিয়ে কথা বলুন। কালকে দেখলাম আপনাদের চ্যানেলে এখানে 24 বছর ধরে যে বাঙালির যে পরিবারগুলো এডিসি থেকে বিতাড়িত হয়েছে, তারা 150 কোটি বা 250 কোটি টাকার যে প্যাকেজ পেলেন, আমাদের বাঙালি পরিবারগুলো কি পেল? তারা যদি রাস্তাতে নামে তাদের জন্য সরকার 4 হাতে খারাপ হয়। কিন্তু আমাদের যে বাঙালি পরিবারগুলি এখনো দেখেন, তারা কিন্তু একটা বন দপ্তরের জায়গাতে ঘর বাড়ি করতে পারে, বাগান করতে পারে, যে কোনো উন্নয়নমূলক তাদের বাঁচার তাগিদে যা যা প্রয়োজন তা করতে পারে। কিন্তু আমাদের বাঙালি পরিবারগুলো একটা খারাপ জায়গাতে গেলে ওইখানে প্রশাসন দিয়ে তাদেরকে আমাদের যুবতীদের মধ্যে অনেকে সেই জায়গার মধ্যে ড্রাগ এডিক্টেড হচ্ছেন, তাদের জন্য কি আমার রাজ্যের প্রশাসন ভাববে না? তারা কি আমাদের অভিভাবকের দায়িত্ব নেবে না? নাকি আমার বাবা, আমার মাই আমার শুধুমাত্র অভিভাবক থাকবেন? এই রাজ্যে সরকার গড়ের লাভ কি হলো? আমি সাউথ থেকে বলছি, হয়তো আমার কথাটা অন্য প্রসঙ্গে গিয়েছে, মাফ করবেন। এটা প্রসঙ্গক্রমে আসে কথাগুলি, হয়তোবা কেটে গেছে বা কেটে দিয়েছেন এটা আমি বলবো না, কারণ এগুলি প্রসঙ্গ। আপনাদের চ্যানেলে আমরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন আনাচে কোনাচ থেকে যেসব ঘটনাগুলি দেখি, মনে একদম দাগ লেগে যায় যে আপনার ক্ষেত্রে একরকম নিয়ম, আমার ক্ষেত্রে কেন আরেক রকম হবে।
উপজাতির ক্ষেত্রে একরকম, জাতি আমরা যদি জাতি হই তারা উপজাতি, এরকমই তো। আমাদের ক্ষেত্রে তো ভাবুক না সরকার। আরে 5 ঘন্টা করে জায়গা দেখ না, বাড়ির জায়গা 24 বছর 25 বছর ধরে তারা আপনার বাড়িতে আমার বাড়িতে ভাড়া থাকে, মাঠে ঘাটে কাজ করে। একটু ঠিকানা দিন না স্যার, একটু ঠিকানা দিন স্যার। আপনাদের মাধ্যমে বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বাঙালি পরিবারগুলি, উদ্বাস্তু পরিবারগুলির দিকে একটু তাকান। আপনি সারা জীবন মানুষের আশীর্বাদ ছাড়া অভিশাপ পাবেন, এটাই আমার বলার ছিল। হলো এই রাজ্যে, তাহলে পুলিশের সরকার কি বললো? যদি একটা নির্যাতিত মেয়েকে, ধর্ষিত মেয়েকে তারা পাষণ্ডদের কাছ থেকে রক্ষা করতে না পারলো, যে মেয়েটা হয়তো ধর্মনগরে কোনো একটা ছেলের প্রলোভনে প্রণয়ে আবদ্ধ হয়ে ছেলেটার সঙ্গে পাড়ি দিয়েছিল নতুন স্বপ্ন দেখে যে সংসার করবে, কিন্তু সেই ছেলেটা প্রতারণা করে তাকে ফেলে দিয়ে আসলো ধর্মনগরে। সেই মেয়েটা আগরতলা ফিরে এসে থানার দ্বারস্থ হলেন, থানার পুলিশ। নমস্কার, কে বলছেন? সেই জায়গায় সেই মহিলা, বিষয়টা তো মোবাইলে পাইলাম না, কিনতে গেলে পাইছি নাকি জানি। আজকের বিষয়টা হচ্ছে ফর্মে বিরোধীরা শাসক কি ঘরেই থাকবে? আসলে এখানে বিষয়টা তো পরে চলছে রাজনৈতিক প্রতিহিংসা প্রতিকূলতার মাধ্যমে শাসক শাসকের মতন চলছে, বিরোধী বিরোধীর মতনে চলছে। কারণ বিরোধীরা মাঠে নামতে চলেছে। কারণ এর আগে সরকার আসার পর থেকে মানুষের, আমরাই সবসময় একটা কথা সবসময় বলতে হয়, কারণ ললিপপের যে দেখিয়েছিল, এই ললিপপের জন্য কিন্তু আমরা সারা ত্রিপুরা রাজ্যের মানুষ কিন্তু একটা চিনের মধ্যে পড়ে গেছিলাম। এই সরকারকে পুনরায় 2018 সালের পরে 2023 সালে আমার প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠার ক্ষেত্রে আর একটা দাওয়া রয়েছে, তার মধ্য দিয়েও কিন্তু আমরা দেখলাম পাহাড়ের মধ্যে এখন অশান্তি চলছে। কিন্তু যে পাতাল কন্যা জামাতিও দেখলাম জামাতের সাথে ছিল, পরে বের হয়ে তার নিজস্ব দল এখন গঠন করলো, বিজেপিতে ঢুকলো, বহিষ্কার করলো, করার পরিপ্রেক্ষিতে নিজস্ব একটা দল গঠন করলো। কিন্তু আসলে উপজাতি ভাই বোনদেরকে তার বিভ্রান্ত করছে, যারা উপজাতি নেতৃত্ব করছে। আর তার মধ্যে সমতলের মধ্যে বিজেপি আর একটা খেলা খেলছে। কারণ মিথ্যা প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। এ রাজ্যে যখন বিরোধীরা যখন মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, কর্মচারীর স্বার্থে, বেকারের স্বার্থে ডেপুটেশন দিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত বন্যা ক্ষতিগ্রস্তদের আমরা এই সবসময় কথাটা বলি। কিন্তু আমরা চাই সরকারের প্রতিশ্রুতি পালন করুক। মানুষ রাস্তায় নামতে এখন বাধ্য হয়েছে, আগামী দিন আরো নামবে। কারণ বিরোধী এখন, আমরা আগে বলেছিলাম 2018 সালে নির্বাচনের পর থেকে কিন্তু বামপন্থীরা মাঠ ছাড়েনি, এখনো ছাড়েনি, এখনো নামছে। কারণ আক্রমণ করার পরিপ্রেক্ষিতে কিন্তু মাঠ ছাড়েনি। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে এখন উদয়পুর সারা ত্রিপুরা রাজ্যে বিরোধী বাম কংগ্রেস তারা তাদের দাবি দাবা নিয়ে মানুষের সাথে কথা বলতে আগামীকাল 3 তারিখে উদয়পুরে আগরতলাতে আবার বিরোধীরা আবার নামতেছে মানুষের সাথে। সারা ত্রিপুরা যে 40 লক্ষ মানুষের সাথে, বন্যা কবলিত মানুষের দশার মধ্যে পড়ে রয়েছে, তাদের সাহায্য সহায়তার জন্য যাতে কোনো সাহায্য মাল বাহানা করে সঠিকভাবে যাতে সেই বাস্তবায়ন করতে হবে, তার জন্য কিন্তু ডেপুটেশন দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাই সরকারের প্রতিশ্রুতিগুলো পালন করে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে, যারা ঘর বাড়ি হারিয়েছে, সর্বহারা হয়ে গেছে, তাদেরকে সাহায্য করার পরিপ্রেক্ষিতে যাতে কোনো রাজনৈতিক কালার না থাকবে সেটা আমরা আবেদন করবো। আমরা দেখি কিছু কালার চলে যাচ্ছে, তারা কিন্তু কোনোটাই সাহায্য পাচ্ছে না। এই যে মূল বিষয় আমরা চাই সরকারের কাছে, কারণ না হলে মানুষ আগামী দিন আরো রাস্তা নামতে বাধ্য হবে। মানুষ এখন কথা বলতে শুরু করেছে। কারণ নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? সেই মহিলা
ধর্ষিতাকে কিংবা সেই মহিলা নির্যাতিতাকে সম্মানটুকু দিলেন না। একটা মেয়ে হয়ে এই রকমের বর্বরতা আপনি করতে পারলেন কি রকম ভাবে? আমি নাম বলবো না, কিন্তু আমাদের চেতনার মান সেই জায়গায় চিন্তনের দরকার আছে। আমরা আদৌ কি মানুষ সেই জিনিসটা চিন্তার দরকার আছে। আর কত সহ্য করবেন, কত দল দাসে পরিণত করবেন নিজেদেরকে? আমি সমস্ত পুলিশের কথা বলছি না, সেই বিবেকহীন মানবতাহীন সেই পুলিশদের কথা বলছি যাদের জন্য আজকে আমাদের লজ্জা হচ্ছে। আমার ঘরের বড় ভাইটাও তো পুলিশের আধিকারিক। সেই ভাইটা যখন নিজের বোনকে মাস্টারবাড়িতে দিয়ে আসে কিংবা নিজের বোনটাকে কলেজের থেকে নিয়ে আসে সন্ধ্যাবেলা, সেই ভাইটা আমার পুলিশ। আমি গর্ব করে আমার বান্ধবীদের কাছে বলি, কিন্তু আমার বান্ধবী যখন নির্যাতিত হয় সেই আমার ভাইটা চোখ বন্ধ করে চলে আসে। ওই রকম সমাজে আমরা থাকতে চাই না বলেই আমাদের আরক্ষা দপ্তরের কর্মীদের কাছে আমাদের আবেদন, আর এই রাজ্যের মেয়েদেরকে এইরকম ভাবে বর্ষনা করবেন না। যারা ধর্ষিত হয়, যারা ভিকটিম হয়, তাদেরকে নমস্কার, কে বলছেন? চেষ্টা করুন। হ্যাঁ, বলছিলাম যে আজকের বিষয়টি হচ্ছে এই বিরোধীরা ফর্মে, শাসক কি আজও নামবে, যাই হোক সামথিং এরকম একটা বিষয় হবে। তো আমি প্রথমেই বলবো যে বিরোধীরা যে আন্দোলন সংগঠিত করছে, মানুষের স্বার্থে করছে নির্দ্বিধায়, এর মধ্যে দ্বিমত থাকার কথা নেই। তো শাসক গোষ্ঠী এক্ষেত্রে বোঝা উচিত মানুষের দুঃখ দুর্দশা। বর্তমানে আমরা একটা বন্যার পরিস্থিতির শিকার হয়েছি, ভয়াবহ বন্যা, যেটা আগে কখনো মানুষ দেখেনি। এই অবস্থায় বামপন্থীরা সবচেয়ে বেশি বন্যা কবলিত এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবার ছিলেন তাদেরকে আর্থিকভাবে এবং খাবার সামগ্রী দিয়ে যতটুকু পারে তাদের সাধ্যমতো সাহায্য করেছেন সবার সামনে থেকে, এবং অন্যান্য রাজনৈতিক দলও এর মধ্যে এগিয়ে এসেছেন। কিন্তু এটা অবাক করার বিষয় যে মুখ্যমন্ত্রী প্রায়শই বলছে যে এত কোটি টাকা দিয়ে দেবে, হাস্যকর একটা বিষয় আর কি। যে জন্য এটা কোনো মতেই শুভপ্রদ না বা শুভদায়ক না বর্তমান সরকারের জন্য, যে ওরা দেখেও না দেখার ভান করে আছে, যেমন অন্ধের মতো চলাফেরা করছে আর কি। এতটুকুই বলবো যে সরকারের ইতিমধ্যেই হুঁশ ফেরানো দরকার, না হলে ত্রিপুরার ভবিষ্যতে খুব দুর্দশার সৃষ্টি হবে। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? এটা আমি বলছি না যুবকের মিছিলে দাঁড়িয়ে, বামপন্থী কোন যুবকের সংগঠনে দাঁড়িয়ে। আমার রাজ্যের খুব মুখ্যমন্ত্রী বলছেন, যখন আমরা দেখছিলাম যে স্ট্যাটিস্টিক্স কি, লাস্ট 3 ইয়ার স্ট্যাটিস্টিক্স, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, মানিক সাহাজি বলছেন যে রিপোর্টেড হয়েছে 2432টা এরকমের মহিলা সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়েছে। তার মধ্যে 2020 সালে যদি বলি 164টা রেপ কেস সেখানে সংঘটিত হয়েছে। 2021 সালের কথা যদি বলি সেখানে 154টা রেপ কেস সেখানে সংঘটিত হয়েছে, এবং 2022 সালের মধ্যে 140টা রেপ কেস সংঘটিত হয়েছে, লিপিবদ্ধ হয়েছে পুলিশের খাতায়। এই জিনিসগুলি কি পরিসংখ্যান দেওয়ার বিষয়? এই জিনিসগুলি স্ট্যাটিস্টিক্স দেওয়ার বিষয়? এটা হওয়ার পর লোক লজ্জার ভয়ে হয়তো বা পুলিশের কাছে দ্বারস্থ হতেও চায় না, বিভিন্ন রকম ভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন, বিভিন্ন জায়গায় তারা নিজেদের কমপ্লেনগুলি ধরার চেষ্টা করেন না। কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে বলছেন যে মাত্র লাস্ট 3 ইয়ার্সে ক্রাইম এগেইনস্ট ওমেন লস যেগুলি হয়েছে, যে ইনসিডেন্টগুলি হয়েছে, তার মধ্যে লসেস কেস হচ্ছে 2432 অনলি। শব্দটা একটা নির্লজ্জ প্রশাসক ছাড়া কেউ বলতে পারে না। মেয়েরা ধর্ষিত হয়, তখন তিনি গত 3 বছরের উপমা টেনে বলছেন যে
432 শুধুমাত্র এই যে অনলি শব্দটা ব্যবহার করেছেন তার মধ্য দিয়ে পরিষ্কার বোঝা যায় যে কত বড় ন্যাক্কারজনক মানসিকতা সম্পন্ন উনি। আমি জানি না ওনার ঘরে মেয়ে আছে কিনা, কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েরা, এই রাজ্যের মেয়েরা উনার ঘরের সন্তান, উনার ঘরের মেয়ে। ঠিক সেই কারণে আমার এই রাজ্যের বাপের কাছে আমাদের দাবি, আমরা কি নিরাপত্তা নিয়ে থাকতে পারবো না? পারবো না। পুজো আসছে, দুর্গা মায়ের আরাধনা চলছে, বিভিন্ন যুব মন্ডলের নেতৃত্বরা বাড়িতে গিয়ে গিয়ে মাকে আরাধনা করবেন বলে, মাকে ঘরে আনবেন বলে অত চাঁদার জুলুমবাজি করছেন। আরে মাকে সম্মান তো পরে করবেন, সেই মূর্তিকে আগে নিজের রাজ্যের বন্দা সম্মান করুন। আর যদি হিম্মত না থাকে তাহলে এই রাজ্য থেকে চলে যান, কারণ এই রকমের কুসঙ্গ, এই রকমের উচ্ছৃঙ্খল, এই রকমের নেশা কারবারি, এই রকমের তোলাবাজিকারী, এরকম ধর্ষকদের আমরা দেখতে চাই না। এই রাজ্য বরাবর একটা সম্প্রীতির বাতাবরণ বহন করে, এই রাজ্য বরাবর মাকে সঠিকভাবে সম্মান করতে জানে। ঠিক সেই কারণে নিজের ঘরের মেয়েদের আব্রু ইজ্জত রক্ষার প্রশ্নে আমাদের ভূমিকা নিতে হবে। ভুললে চলবে না, এটা মেয়েদের সমস্যা নয়, এটা সমাজের সমস্যা। যারা ভাবছেন ক্রাইম হচ্ছে এগেইনস্ট ওমেন এন্ড এই জিনিসগুলি নিয়ে শুধুমাত্র মেয়েরা ভয়েস রাইজ করবে, যারা এই ধরনের ভাবছেন তাদের থিঙ্কিংটা লিমিটেড, তাদের ভাবনা চিন্তাটা সীমাবদ্ধ। মেয়ে ছাড়া এই জগৎ ভাবা যাবে না। আমরা বলি অর্ধেকটা আকাশের দাবি করি, এই অর্ধেকটা আকাশ আমাদের চাই। এই অন্ধকার রাজত্বে দাঁড়িয়ে আমরা সন্ধানে লড়াই চাই। আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পুলিশ কর্তাবাবুরা যতই জঘন্য কাজ করুক, কিংবা যতই চাপের কাছে নথি স্বীকার করুক, যতই দল দাসের ভূমিকা নেই, এই রাজ্যের মন্ত্রীরা, বিজেপিরা, যারা যারা আছেন, যে মন্ত্রীর ছেলে পর্যন্ত সেখানে মহিলা সংক্রান্ত ঘটনা সংঘটিত করে, ওই রকম প্রশাসনের কাছে, ওই রকম রাজনৈতিক দলের কাছে আমাদের চাওয়ার কিছু নেই। কিন্তু আমরা এই কথাটা ডিএলপির মিছিল থেকে বলতে চাই, এই যুবতীদের মিছিল থেকে বলতে চাই, অর্ধেক আকাশের লড়াই থামবে না, থামবে না, থামবে না। পথে যুবকরা থাকবে, পথে বামপন্থীরা থাকবে, লাল ঝান্ডার লড়াই থাকবে। ঠিক ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না এই অন্ধকার যাকে আমরা গোছাতে পারছি, ঠিক ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না এই সমাজ ব্যবস্থাকে সুন্দরভাবে এগোতে পারছি, ঠিক ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না পুলিশ আধিকারিক কর্তাবাবুদেরকে। আপনারা শুনলেন, এবং এই কর্মসূচি থেকে যে কয়েকটি বিষয় উত্থাপন করা হয়েছে সেটা অবশ্যই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সেখানে তুলে ধরা হয়। অন্যান্য বক্তারাও এই বিষয়গুলো নিয়ে সরব হয়েছেন। আগরতলায় প্রতিবাদ কর্মসূচি সংগঠিত হয়েছে, তারপর সেখানে পুলিশ প্রধানের উদ্দেশ্যে স্মারকলিপি দেওয়া হয় এবং তার নিরিখে পুলিশ প্রধান কার্যালয়ের সামনেই কর্মসূচিতে অন্যান্য বক্তারাও বক্তব্য রাখেন। আমরা তাদের বক্তব্যের অংশবিশেষ শুনব। কখনো সাতরুম, কখনো বিলোনিয়া, কখনো খোয়াই, কখনো লংথরাই বেলি, এমন কোন মহকুমা বাদ নেই যে মহকুমাগুলোতে প্রতিদিন একেবারে শিশু কন্যা থেকে শুরু করে, স্কুল পড়ুয়া থেকে শুরু করে 50-60 ঊর্ধ্ব মহিলারা পর্যন্ত আক্রান্ত হচ্ছেন না, এমন ঘটনা একদিনও বাদ যাচ্ছে না। কি চলছে আমাদের রাজ্যে? আমরা দেখছি যে বিজেপির শাসনে শুধুমাত্র আমাদের ত্রিপুরা রাজ্য না, গোটা ভারতবর্ষ জুড়ে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা বাড়ছে। আমরা শুনেছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কণ্ঠে স্লোগান বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু সেই বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানের আড়ালে আজকে মহিলাদের নিরাপত্তা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে? গত কয়েকদিনের পত্র পত্রিকায় যারা চোখ রাখেন নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করবেন। আমি শুধুমাত্র একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাই। গত মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস, এই 6 মাস সময়ের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের থানাগুলোতে 1293টি মহিলাদের উপর নির্যাতনের ঘটনা লিপিবদ্ধ হয়েছে। যে ঘটনা লিপিবদ্ধ হয়েছে তার বাইরেও আরো অনেক ঘটনা আছে যারা নানান কারণে লুকোলজ্জার ভয়ে, এমনকি মন্ডল নেতাদের চাপে পড়ে, শাসক দলের দুর্বৃত্তদের চাপে পড়ে সেই কেস পুলিশের কাছে ডায়েরি করতে সাহস পাচ্ছেন না। ফলে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা উদ্বিগ্ন। এটা শুধুমাত্র বামপন্থীদের একার দায়িত্ব না,
এই দায়িত্ব রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, রাজ্যের সর্বস্তরের মানুষের দাবি হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। রাজ্য জুড়ে যে জঙ্গল রাজ কায়েম হয়েছে তার হাত থেকে রাজ্যের মানুষকে মুক্ত করতে হবে। বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি একাংশের পুলিশ অফিসারদের সম্পর্কেও পত্র পত্রিকায় নানান ধরনের খবর প্রকাশিত হচ্ছে। পুলিশের সমস্ত অফিসার ভূমিকা গ্রহণ করেন না, আমরা এই দাবি করছি না, কারণ আমরা জানি আমাদের রাজ্যের পুলিশ অফিসারদেরও মেরুদণ্ড আছে। আমাদের রাজ্যের পুলিশ অফিসারও সঠিকভাবে তদন্ত করে, যারা প্রকৃত দোষী তাদের গ্রেফতার করতে পারেন। কিন্তু আমাদের রাজ্য সরকারের ভূমিকার ফলে সমস্ত পুলিশ অফিসাররা একেবারে মেরুদণ্ড সোজা রেখে কাজ করবার জন্য যে হিম্মত দরকার সেই হিম্মত তারা দেখাতে পারছেন না। ফলে আজকে পুলিশ মহানির্দেশকের নিকট যে ডেপুটেশনে আমরা সামিল হব, আমাদের আহ্বান থাকবে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতিকে উন্নত করা। রাজ্য জুড়ে যেভাবে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা, ধর্ষণের ঘটনা বাড়ছে, তার হাত থেকে রাজ্যের মানুষকে রক্ষা করা এই দায়িত্ব রাজ্যের পুলিশ প্রশাসনকে গ্রহণ করতে হবে। এই দাবি নিয়েই ডিওয়াইএফআই আমরা রাস্তায় নেমেছি। আমরা মনে করি এটা শুধুমাত্র যুবতী বোনদের একার দায়িত্ব না, মহিলাদের একার দায়িত্ব না। এই পুরুষতান্ত্রিক সমাজে, এই সমাজ ব্যবস্থার মধ্যে সর্বস্তরের মানুষ যদি আমরা এই জঙ্গল রাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি, তাহলে আমাদের রাজ্য বাঁচবে না, আমাদের ত্রিপুরা রক্ষা পাবে না, আমাদের ত্রিপুরার ভবিষ্যৎ, এ রাজ্যের মা বোনদের ইজ্জত, মান সম্মান, এই সমস্ত কিছুকে রক্ষা করবার দাবি নিয়েই আজকে আমরা পুলিশের উচ্চপদস্থ অফিসারদের নিকট আমাদের দাবি সনদ পেশ করব এবং আমরা আহ্বান করব যে সর্বস্তরের মানুষ এই দাবির সমর্থনে আগামী দিনে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বিভাগে বিভাগে একজুট হয়ে আপনারা রাজনীতির রং ভুলে গিয়ে একজুট হয়ে লড়াইয়ে সামিল হবেন। এই আবেদন এবং আহ্বান আপনাদের কাছে রেখে আবারও সবাইকে অভিনন্দন। আপনারা শুনলেন এবং এই কর্মসূচি থেকে অন্যান্য বক্তারাও বেশ কয়েকটি বিষয় উত্থাপন করেছেন। রাজ্যের একাধিক জায়গা থেকে কর্মসূচির খবর পাওয়া যায়, কর্মসূচি সংগঠিত করা হয়েছে এবং বিশেষ করে আইন শৃঙ্খলাজনিত বিষয়গুলোকেই বিরোধীরা রাজনৈতিকভাবে হাতিয়ার করেছেন। কয়েকটি ঘটনায় পুলিশের নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তক্রমের যে সিদ্ধান্ত তা নিয়ে প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নের নিরিখেও বিরোধীরা তাকে ইস্যু করে ময়দান কাঁপাচ্ছেন। এমন কয়েকটি ঘটনা এবং এমন কয়েকটি বিষয় তাকে সামনে এনেই যে বক্তব্য পুলিশ কিংবা শাসক দলের পক্ষে রাখা হয়, মূলত তার জবাব আজ বামপন্থী যুব সংগঠনের পক্ষে দেওয়া হয়েছে। আগরতলা যুবতী মিছিল সেখানে সংগঠিত হয় এবং সেই কর্মসূচির নিরিখে গোটা রাজ্যের বিষয়গুলো বক্তারা উত্থাপন করেছেন। পুলিশ প্রধান কার্যালয়ে পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে সেখানে ডেপুটেশন দিয়েছেন। তাদেরকে অন্যান্য নেতৃত্বের কি বক্তব্য আমরা আরো একবার শুনবো। আমরা চুরি করলে, চিন্তাই করলে, খুন করলে, নেশা কারবারি করলে, নেশার সাম্রাজ্য বিস্তার করলে পুলিশ প্রশাসন সরকার আমাদের বিরুদ্ধে ভূমিকা গ্রহণ করে না। আমরা দেখেছি বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর আক্রমণ, বাড়িঘরে আক্রমণ, রাজনৈতিক দলের অফিসের আক্রমণ, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে ভয় পায়। পুলিশ ধর্ষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পায়। পুলিশ নেশা। নমস্কার দাদা, আজকে আমি পাইতে দিনে কোনো রকম আপনার অনুষ্ঠানটা প্রোগ্রামটা এই বিষয়ে আজকে আলাপ আলোচনা হচ্ছে। আমরা বলছি বিরোধীরা ফর্মে, শাসক কি ঘরেই থাকবে? বিরোধীরা ফর্মে, শাসক কি ঘরেই থাকবে? আচ্ছা, আমি কোন রকমে মানে প্রোগ্রামটা দেখতে পাচ্ছি না, কি প্রবলেম আমি নিজে বুঝতে পারছি না। ঠিক আছে, দেখি পাই কিনা, পাইলে করে চার করে কথা বলবো আপনাদের সঙ্গে। পুলিশ নেশা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ভয় পাই। এই পুলিশকে আমরা দেখেছি মানুষের পেটে যখন ওই কোভিড কালীন সময়ে ক্ষুধা লেগেছিল, টান পড়েছিল, তখন আগরতলা শহরের বুকে পুলিশ। নমস্কার, কে বলছেন? হ্যালো,
নমস্কার, কে বলছেন? আপনাদের প্রোগ্রাম ফেসবুকে নেই, ইউটিউব চ্যানেলে তো নেই, মানে পাওয়া যাচ্ছে না। কোনো জায়গায় পাওয়া যাচ্ছে, কোনো জায়গা দেখা যাচ্ছে না। ইউটিউবে তো নাই, নেই। ফেসবুকেও অনেক জায়গায় দেখাচ্ছে, অনেক জায়গায় নেই। ধন্যবাদ। পুলিশ নেশা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ভয় পাই। এই পুলিশকে আমরা দেখেছি মানুষের পেটে যখন ওই কোভিড কালীন সময়ে ক্ষুধা লেগেছিল, টান পড়েছিল, তখন আগরতলা শহরের বুকে পুলিশ তাদের বীরত্ব দেখানোর জন্য দিন রাত দুপুর এক করে কিভাবে নিরীহ মানুষকে লাঠি পেটাচ্ছেন, আর সংবাদ মাধ্যমে পুলিশের লাঠি পেটানোর ছবি ভিডিও একের পর এক প্রকাশ হচ্ছে। কোন অফিসার মনে করছেন আমি বীর, ক্ষুধার্ত ত্রিপুরার নিরীহ মানুষকে দেখুন কিভাবে পেটাচ্ছি। আগরতলা রাজধানীর বুকে দৌড়াতে দৌড়াতে মানুষকে লাঠি পেটা করাচ্ছেন। এই পুলিশকে আমরা দেখিনি একজন নেশা কারবারি, একজন দর্শক, একজন মাফিয়া, একজন গুন্ডা, একজন তুল্লাবাজের বিরুদ্ধে এই কঠিন ভূমিকা নিতে। আমরা কি দেখে চাঁদাবাজের আক্রমণে যারা আক্রান্ত হয়েছেন, সেই আক্রমণকারী আর আক্রান্ত তাদের মিটিংয়ে মীমাংসা হয় থানার ভিতরে। কোন রাজত্ব চলছে? থানার ভিতরে তুল্লাবাজ আর আক্রান্তকারীদের ডেকে এনে মীমাংসা করে ছেড়ে দেওয়া হয়। আমাদের এই রাজত্ব চলছে, আমরা তার জন্য রাস্তায় নেমেছি। আমাদের ডিএফ এর যুবতী টিমের নেতৃত্বে মিছিল হয়েছে। আমাদের দাবি হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা, মহিলাদের উপর, যুবতী ছাত্রীদের উপর যে ভয়ঙ্কর আক্রমণ, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, পুলিশকে নিরপেক্ষভাবে নেশা কারবারে খুনি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করার দাবি জানানোর জন্য আমরা এখানে মিলিত হয়েছি। আমরা আশা করি আমাদের আলোচনার শুরুতে আমাদের আহ্বানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের ছাত্র আন্দোলনের প্রাক্তন নেত্রী, এই সময়ের আমাদের একজন বিশিষ্ট আইনজীবী। আপনারা শুনলেন এবং বিভিন্ন স্তরে বক্তারা গোটা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। আলোচনার প্রেক্ষাপট সেখানে উত্থাপন করার চেষ্টা করেছেন। এক কথায় বলা যায় আগরতলায় আজ বিরোধীদের কর্মসূচি সেখানে সংগঠিত করা হয়েছে বিরোধী যুব সংগঠনের তরফে। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, শাসক দল যুব সংগঠন কিংবা শাসক দলকে পছন্দ করে এমন ছাত্র সংগঠনকে ইস্যু খুঁজে পাচ্ছেন না ময়দানে নামার মতন। হয়তো কেউ কেউ বলবেন যে এই সময়ের মধ্যে শাসক বিজেপির সেখানে কর্মসূচি চলছে, কেউ কেউ বলবেন যে এই সময়ের মধ্যে কর্মসূচিকে জোরালো করা হচ্ছে কারণ কয়েকটি বিষয় নিয়ে তারা বরাবরই সেখানে কথা বলতে চান। কারণ বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচি চলছে, তাকেই যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নমস্কার, কি বলছেন? নমস্কার স্যার। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছিলাম স্যার যে আমাদের ব্যাপারে তো অনেকে অনেক কিছুই বলে না, যে গত বছর আমরা বঞ্চিত ছিলাম। আজকে আপনাদের চ্যানেলের মাধ্যমে খবরে দেখলাম যে ডিডব্লিউএস এর যে পানীয় জল সরবরাহ রাজ্যে যে পুজো উপলক্ষে, কিন্তু আমরা তো পাবো ওটার যে গত বছর আমরা বোনাস পাইনি, এবছরও মনে হয় পাবো না। আমাদের ব্যাপারে আপনারা একটু কথাবার্তা বলুন না, বা টকশোটা করুন না, যে আমরা তো যে পূজার টাইমে আমরা আরো জল পরিষেবা যেটা প্রদান করানো লাগে বেশি, কিন্তু অথচ পূজার টাইমে আমাদের অফিসে খোলা থাকে। অফিস খোলা থাকে বলতে 365 দিনে আমরা আগের দিনে আমরা ডিউটি করি। 365 দিনের মধ্যে পূজার টাইমে উৎসবের সময় আমরা ডিউটি আরো বেশি করি, কিন্তু আমাদের বোনাস নেই। কারণ কি আমাদের কিছু বুঝলাম না। আপনারা তো সাংবাদিক বাইরে, আপনারা তো কিছু সরকারকে বলতে পারেন যে ওরা তো বোনাস থেকে বঞ্চিত কেন, ওদেরকে তো সবাই আগে বোনাস দেওয়া দরকার। এই ব্যাপারটা একটু সরকারকে একটু আলোচনা করলে আমরা একটু খুশি হব। নমস্কার, কে বলছেন?
নমস্কার, কে বলছেন? বৃদ্ধা মহিলা পর্যন্ত সুরক্ষিত নন। এই জায়গায় দাঁড়িয়ে আমার রাজ্য প্রশাসনের কাছে একটা রাজ্যবাসী হিসাবে, একটা মানুষ হিসাবে কিছু চাওয়া আছে। আমি জানি না আমার রাজ্যের পুলিশ প্রশাসন কিংবা আমাদের রাজ্যের বর্তমান সরকার ঠিক কিসের জন্য অপেক্ষা করছেন। তারা কি অপেক্ষা করছেন মণিপুরের মতো এই রাজ্যের মেয়েরা ধর্ষিত হোক? তারা কি অপেক্ষা করছেন সেই পশ্চিমবঙ্গের আরজি করের মতো সেই চিকিৎসক ডাক্তার মহিলাটা নির্যাতিত হোক? এই রকমের ঘটনার জন্য অপেক্ষা করছেন কিনা? এই রাজ্যের একটার পর একটা ঘটনা আমাদের কাছে মধ্যযুগীয় বর্বরতাকে হার মানাচ্ছে। আর ঠিক সেই সময় আমি বলছি না সমস্ত পুলিশের কথা, আমি বলছি সেই রকমের যারা মেরুদণ্ডহীন, যারা মাতৃগর্ভকে সম্মান করতে জানেন না, যারা নিজের স্ত্রী নিজের বোনকে সম্মান করতে জানেন না, ওই রকমের পুলিশ আমাদের কাছে আমার জিজ্ঞাসা যে আর কত চলবে এই রকম? মহিলারা যখন নির্যাতিত হচ্ছেন, আপনাদের বিভিন্ন জায়গায় থানাগুলির মধ্যে যাচ্ছেন, সেখানে আপনারা সেই নির্যাতিতার কথাটুকু শুনছেন না। নির্বিকার ভাবে রক্তচক্ষু দেখিয়ে কিংবা বিভিন্ন মণ্ডলের সঙ্গে সুপারিশ ক্রমে ওই নির্যাতিতাকে সঠিক আইনটুকু দিতে পারছেন না। লজ্জা হয় না আপনাদের যে এই রকমের পুলিশের কষ্টে পড়ে আপনারা এই রাজ্যের মেয়েদের সম্মান রক্ষা করতে পারছেন না? আমি জানি এই রকমের অনেক পুলিশ কর্তারা আছেন যারা দায়িত্ব নিচ্ছেন সঠিকভাবে, কিন্তু অন্যান্য আধিকারিকদের চাপে পড়ে কিংবা এই প্রশাসনিক যে প্রশাসনটা দুঃশাসনের প্রশাসন, সেই প্রশাসনের চাপে পড়ে কিংবা বিভিন্ন মণ্ডলের দ্বারস্থ হয়ে বাধ্য হয়ে যাচ্ছেন, পারছেন না নিজেদের দায়িত্ব পালন করতে। আমি তাদের কাছে একটা কথাই বলবো, পুলিশ তুমি যতই বড়, তোমার ঘরের মেয়েটা হচ্ছে বড়, তুমি কি করবে না চিন্তা? একটা বড় একবারও কি চিন্তা করবে না? তোমার ঘরের মেয়েটা তো বড় হচ্ছে, সেই মেয়েটা তো রাস্তা দিয়ে স্কুলে যাবে, সেই মেয়েটা তো স্কুল থেকে মাস্টার বাড়িতে যাবে, সে হয়তো বা কোনোদিন চিকিৎসক হবে কিংবা সাংবাদিক হবে কিংবা আমারই মতো কোনো একটা যুবতী হয়ে রাস্তায় দাঁড়িয়ে এইরকম ভাবে আত্মনাদ করে বলবে যে আমরা মেয়েদেরকে স্বাধীনতা দিতে চাই, আমরা মেয়েদের উপরে বর্বরচিত আক্রমণগুলি বন্ধ করতে চাই। আজ মেয়ে বলে আপনারা আমাদেরকে হয়তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবছেন, কিন্তু সম্ভব ছিল সেই মার গর্ভের 10 মাস 10 দিন সেই রকম যন্ত্রণা নিয়ে যে মা আপনাকে জন্ম দিলেন, সেই মার প্রতি কতটা সম্মাননা দেখাচ্ছেন। এই রাজ্যে বাড়ন্ত যেই যৌবন নেশায় আসক্ত, যে যৌবন বিভিন্ন রকমের চাঁদা তোলাবাজি করছে, যে যৌবন পুলিশকে তার স্বাধীনতা নিয়ে স্বতন্ত্রতা দিয়ে কাজ করতে দিচ্ছে না, যে যৌবন সম্পূর্ণভাবে ধ্বংসের পথে আক্রান্ত হয়ে গেছে, আমার রাজ্যের প্রশাসন, আমার রাজ্যের সরকার কি তাদের কথা ভাববে না? আমাদের যুবতীদের মধ্যে অনেকে সেই জায়গার মধ্যে ড্রাগ এডিক্টেড হচ্ছেন, তাদের জন্য কি আমার রাজ্যের প্রশাসন ভাববে না? তারা কি আমাদের অভিভাবকের দায়িত্ব নেবে না? নাকি আমার বাবা আমার মাই আমার শুধুমাত্র অভিভাবক থাকবেন? এই রাজ্যে তাহলে এই সরকার গড়ের লাভ কি হলো? এই রাজ্যে তাহলে পুলিশের দরকার কি বললো যদি একটা নির্যাতিত মেয়েকে, ধর্ষিত মেয়েকে তারা পাষণ্ডদের কাছ থেকে রক্ষা করতে না পারলো? যে মেয়েটা হয়তো ধর্মনগরে কোনো একটা ছেলের প্রলোভনে প্রণয়ে আবদ্ধ হয়ে ছেলেটার সঙ্গে পাড়ি দিয়েছিল নতুন স্বপ্ন দেখে যে সংসার করবে, কিন্তু সেই ছেলেটা প্রতারণা করে তাকে ফেলে দিয়ে আসলো ধর্মনগরে, সেই মেয়েটা আগরতলা ফিরে এসে থানার দ্বারস্থ হলেন। থানার পুলিশ মহিলারা সেই জায়গায় সেই মহিলা ধর্ষিতাকে কিংবা সেই মহিলা নির্যাতিতাকে সম্মানটুকু দিলেন না। একটা মেয়ে হয়ে এই রকমের বর্বরতা আপনি করতে পারলেন কিরকম ভাবে? আমি নাম বলবো না, কিন্তু আমাদের চেতনার মান সেই জায়গায় চিন্তনের দরকার আছে। আমরা আদৌ কি মানুষ সেই জিনিসটা চিন্তার দরকার আছে। আর কত সহ্য করবেন, কত দল দাসে পরিণত করবেন নিজেদেরকে? আমি সমস্ত পুলিশের কথা বলছি না, সেই বিবেকহীন মানবতাহীন সেই পুলিশদের কথা বলছি যাদের জন্য আজকে আমাদের লজ্জা হচ্ছে। আমার ঘরের বড়
ভাইটাও তো পুলিশের আধিকারিক। সেই ভাইটা যখন নিজের বোনকে মাস্টারবাড়িতে দিয়ে আসে কিংবা নিজের বোনটাকে কলেজের থেকে নিয়ে আসে সন্ধ্যাবেলা, সেই ভাইটা আমার পুলিশ। আমি গর্ব করে আমার বান্ধবীদের কাছে বলি, কিন্তু আমার বান্ধবী যখন নির্যাতিত হয় সেই আমার ভাইটা চোখ বন্ধ করে চলে আসে। ওই রকম সমাজে আমরা থাকতে চাই না বলেই আমাদের আরক্ষা দপ্তরের কর্মীদের কাছে আমাদের আবেদন, আর এই রাজ্যের মেয়েদেরকে এইরকম ভাবে বর্ষনা করবেন না। যারা ধর্ষিত হয়, যারা ভিকটিম হয়, তাদেরকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করুন। এটা আমি বলছি না যুবকের মিছিলে দাঁড়িয়ে, বামপন্থী কোন যুবকের সংগঠনে দাঁড়িয়ে। আমার রাজ্যের খুব মুখ্যমন্ত্রী বলছেন, যখন আমরা দেখছিলাম যে স্ট্যাটিস্টিক্স কি, লাস্ট 3 ইয়ার স্ট্যাটিস্টিক্স এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, মানিক সাহাজি বলছেন যে রিপোর্টেড হয়েছে 2432টা এরকমের মহিলা সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়েছে। তার মধ্যে 2020 সালে যদি বলি 164টা রেপ কেস সেখানে সংঘটিত হয়েছে। 2021 সালের কথা যদি বলি সেখানে 154টা রেপ কেস সেখানে সংঘটিত হয়েছে, এবং 2022 সালের মধ্যে 140টা রেপ কেস সংঘটিত হয়েছে, লিপিবদ্ধ হয়েছে পুলিশের খাতায়। এই জিনিসগুলি কি পরিসংখ্যান দেওয়ার বিষয়? এই জিনিসগুলি স্ট্যাটিস্টিক্স দেওয়ার বিষয়? এটা হওয়ার পর লোক লজ্জার ভয়ে হয়তো বা পুলিশের কাছে দ্বারস্থ হতেও চায় না, বিভিন্ন রকম ভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন, বিভিন্ন জায়গায় তারা নিজেদের কমপ্লেনগুলি ধরার চেষ্টা করেন না। কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে বলছেন যে মাত্র লাস্ট 3 ইয়ার্সে ক্রাইম এগেইনস্ট ওমেন লস যেগুলি হয়েছে, যে ইনসিডেন্টগুলি হয়েছে, তার মধ্যে লসেস কেস হচ্ছে 2432 অনলি। শব্দটা একটা নির্লজ্জ প্রশাসক ছাড়া কেউ বলতে পারে না। মেয়েরা ধর্ষিত হয়, তখন তিনি গত 3 বছরের উপমা টেনে বলছেন যে 2432 শুধুমাত্র। এই যে অনলি শব্দটা ব্যবহার করেছেন, তার মধ্য দিয়ে পরিষ্কার বোঝা যায় যে কত বড় ন্যাক্কারজনক মানসিকতা সম্পন্ন উনি। আমি জানি না ওনার ঘরে মেয়ে আছে কিনা, কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েরা, এই রাজ্যের মেয়েরা উনার ঘরের সন্তান, উনার ঘরের মেয়ে। ঠিক সেই কারণে আমার এই রাজ্যের বাপের কাছে আমাদের দাবি, আমরা কি নিরাপত্তা নিয়ে থাকতে পারবো না? পারবো না। পুজো আসছে, দুর্গা মায়ের আরাধনা চলছে, বিভিন্ন যুব মন্ডলের নেতৃত্বরা বাড়িতে গিয়ে গিয়ে মাকে আরাধনা করবেন বলে, মাকে ঘরে আনবেন বলে কত চাঁদার জুলুমবাজি করছেন। আরে মাকে সম্মান তো পরে করবেন, সেই মূর্তিকে আগে নিজের রাজ্যের বন্দা সম্মান করুন। আর যদি হিম্মত না থাকে তাহলে এই রাজ্য থেকে চলে যান, কারণ এইরকমের কুসঙ্গ, এইরকমের উচ্ছৃঙ্খল, এইরকমের নেশা কারবারি, এইরকমের চাঁদাবাজিকারী, এইরকম ধর্ষকদের আমরা দেখতে চাই না। এই রাজ্য বরাবর একটা সম্প্রীতির বাতাবরণ বহন করে, এই রাজ্য বরাবর মাকে সঠিকভাবে সম্মান করতে জানে। ঠিক সেই কারণে নিজের ঘরের মেয়েদের আব্রু ইজ্জত রক্ষার প্রশ্নে আমাদের ভূমিকা নিতে হবে। ভুললে চলবে না, এটা মেয়েদের সমস্যা নয়, এটা সমাজের সমস্যা। যারা ভাবছেন ক্রাইম হচ্ছে এগেইনস্ট ওমেন, এই জিনিসগুলি নিয়ে শুধুমাত্র মেয়েরা ভয়েস রাইজ করবে, যারা এই ধরনের ভাবছেন তাদের থিঙ্কিংটা লিমিটেড, তাদের ভাবনা চিন্তাটা সীমাবদ্ধ। মেয়ে ছাড়া এই জগৎ ভাবা যাবে না। আমরা বলি অর্ধেকটা আকাশের দাবি করি, এই অর্ধেকটা আকাশ আমাদের চাই। এই অন্ধকার রাজত্বে দাঁড়িয়ে আমরা সন্ধানে লড়াই চাই। আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পুলিশ কর্তাবাবুরা যতই জঘন্য প্রকাশ করুক, কিংবা যতই চাপের কাছে নথি স্বীকার করুক, যতই দল দাসের ভূমিকা নেই, এই রাজ্যের মন্ত্রীরা, বিজেপিরা, যারা যারা আছেন, যে মন্ত্রীর ছেলে পর্যন্ত সেখানে মহিলা সংক্রান্ত ঘটনা সংঘটিত করে, ওই রকম প্রশাসনের কাছে, ওই রকম রাজনৈতিক দলের কাছে আমাদের চাওয়ার কিছু নেই। কিন্তু আমরা এই কথাটা ডিএলপির মিছিল থেকে বলতে চাই, এই যুবতীদের মিছিল থেকে বলতে চাই, অর্ধেক আকাশের লড়াই থামবে না, থামবে না, থামবে না। পথে যুবকরা থাকবে, পথে বামপন্থীরা থাকবে, লাল ঝান্ডার লড়াই থাকবে। নগর, কখনো সাপ্রুম, কখনো বিলোনিয়া, কখনো খোয়াই, কখনো লংথরাই বেলি, এমন কোন মহকুমা বাদ নেই যে মহকুমাগুলোতে প্রতিদিন একেবারে শিশু কন্যা থেকে শুরু করে, স্কুল পড়ুয়া থেকে শুরু করে 50-60 ঊর্ধ্ব মহিলারা পর্যন্ত আক্রান্ত হচ্ছেন না, এমন ঘটনা একদিনও বাদ যাচ্ছে না। কি চলছে আমাদের রাজ্যে?
আমরা দেখছি যে বিজেপির শাসনে শুধুমাত্র আমাদের ত্রিপুরা রাজ্য না, গোটা ভারতবর্ষ জুড়ে। আপনারা শুনলেন বামপন্থী যুব সংগঠনের কর্মসূচি। সেদিক থেকে হয়তো আগামী দিনে শাসক দলও তার মতন করে জবাব দেবে, শাসক দলের যুব সংগঠনও জবাব দেবে। সেই অপেক্ষায় যেমন রাজ্যবাসী রয়েছে, রাজনৈতিক মহলও রয়েছে। আপনারা প্রতিদিন রাত 9টায় লাইভ অনুষ্ঠান দেখেন, রাত 10টায় আরও একটি লাইভ অনুষ্ঠান থাকে, এবং আজ হয়তো কোনো এক কারণে আমাদের লাইভ অনুষ্ঠান আপনাদের অনেকের কাছে শুনতে অসুবিধা হয়েছে বলে আপনারা জানিয়েছেন। রাত 10টা লাইভ অনুষ্ঠানে আপনারা ফোন করবেন, অন্যান্য দিন যে ফোন নম্বরে ফোন করেন সেই ফোন নম্বরে ফোন করবেন, সরাসরি কথা বলবেন লাইভ অনুষ্ঠানে। আজ এই পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।